হচ্ছে যে আমার যে ট্রেনার সুলতান ভাই আর কি, তো সে আমাকে বলে যে আলিফ ভাই আপনি তো ভূত এফএম যান, অনেক ঘটনায় শেয়ার করেন, আমি একটা ছোট্ট ঘটনা বলি। এই যে লোকজন বলে যে আমাদের ঘটনা, অনেকেই ঘটনা মানে ইয়া হয় যে ভয় লাগে না বা শিহরণ জাগে না। তো তার কথা বলি, সে তার বাসাটা ছিল যে জায়গায়, এখান থেকে কাছাকাছি শ্মশান ঘাট। তো সে যখন ক্রিকেট খেলতো শ্মশান ঘাট থেকে প্রায় সময় মাথার খুলি চুল ধরে নিয়ে সে ফ্রেন্ডদেরকে ভয় দেখাতো। আচ্ছা, তো বলে যে আলিফ ভাই আপনি তো ভয়ের ঘটনাই বলেন, দেখেন আমার কত সাহস। একবার মাথা খুলি নিয়ে এসে ফ্রেন্ডদের সামনে নিয়ে আসতাম, এই দেখ মাথার খুলি, আর ও সব ভয়ে দৌড়ে পালাতো। তো এই শ্মশান ঘাটে যাওয়ার মতো সাহস কারো ছিল না, কিন্তু আমি শ্মশান ঘাটে বসে থাকতাম রাত ভরে। তো তার কথাটা ছোট করে বললাম যে আমার ঘটনা শুরু করার আগে অনেকে তো ভয় পায় না, ওনার সাহস দেখলে তো সেটাই অনেকে অবাক হয়ে যাবে। সেটাই। তো যাই হোক, প্রথম ঘটনা রাসেল ভাই, এটা তো আমার প্রথম ঘটনা ছিল আপনাকে বলার। প্রথমে যাই, হ্যাঁ, যে আঙ্কেলের কথা বলবো, উনিও আমার এক পরিচিত থেকেই পরিচিত। তার বাড়ি হচ্ছে জামালপুরে। আচ্ছা। তো সে খুব নামাজি ব্যক্তি ছিল, নিজে মাদ্রাসায় পড়তে পারেন না, কিন্তু ছেলেকে মাদ্রাসায় পড়া, আচ্ছা, এরকম প্ল্যানিং করে। ছেলে যখন তৃতীয় পাড়া 3 পাড়া কোরআন শরীফ পুরা মুখস্থ, তখন সে মানে ওই মাদ্রাসা থেকে বন্ধ পায়, শীতকালীন বন্ধ। তো তার বোনের বাসা অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না। তো তার বাসার থেকে ক্রস করার পরে, তার বাসা নদী ক্রস করে, নদী পার হওয়ার পরে তার বোনের বাড়ি যেতে হয়। তো নদীটা পার করার পরে বালুর রাস্তা, প্রায় 1 কিলোমিটার বালু পার হয়ে যেত, অনেক বালু। তো ওইটা ক্রস করার পরে জঙ্গল একটু পরে, তারপরে 3টা বাড়ি ক্রস করার পর তার বোনের বাড়ি। তো হেঁটে যাওয়ার পথ, অনেকদিন আগের কথা, 10-15 বছর 20 বছর আগের কথা আজকে থেকে। তো হেঁটে যাওয়া পথ অনেক, তখন রাস্তা সব মানুষজনের, নদী ক্রস করার পরে বাড়ি পর্যন্ত হেঁটেই যাওয়া লাগতো। তেমন কোনো ওই পাওয়া যেত, রিক্সা টিক্সা একটা পাওয়া যেত, কিন্তু যেতে যেত না আর কি এত দূর পর্যন্ত। আর ঘাট পর্যন্ত বালু, তো কোনো ভেহিকেলও ছিল না। তো সে একদিন ডিসিশন নেয় যে ঠিক আছে তার বোনের বাড়ি যাবে। তো তার বোনের বাড়ি যাওয়ার আগে আমি আগে বলে দিই তার ঘটনা। তিনি হচ্ছে একজন রং মিস্ত্রি। রং মিস্ত্রি বলতে কি, তার হার্ডওয়্যারের দোকান আছে বাজারে, ওখানে রং বিক্রি করা হয়, আর ওই পিন টিন পেরেক টেরেক বিক্রি করে। আর এমনিতে সে মাঝে মধ্যে রং টং করার জন্য মানুষের বাড়ি যায় আর কি। তো তার বোনের বাড়িতে যায়, তো যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। নদী পার হওয়ার পরে ওই বালুর রাস্তা ক্রস করার পর 2-2.5 ঘন্টা সময় লাগে। সে তার বোনের বাড়িতে যায়, সারাদিন সারা রাত থাকে, সারাদিন থাকে। তো সারাদিন থাকবার পরে এক সময় ডিসিশন নেয় যে তার বাড়িতে ব্যাক করতে হবে। যেহেতু 2-2.5 ঘন্টারই পথ, মানে বিকাল বেলায় ডিসিশন নেয় যে চলে যাবে, কারণ তার দোকানে যে ছেলেটা ঘুমতো, তার মা আবার অসুস্থ। তো তার প্রতিদিন বিকাল বেলা ছাড়া সময় হয় না, তো সে বিকাল বেলা এসে দোকানে বসতো। আর পরের দিন ছিল হাট, তাকে যেতে হতো যে হাট তো পরের দিন আমাকে যেতে হবে, পরের দিন আমি আগে চলে যাবো, আজকে আমি থাকবো না। তো সন্ধ্যার দিকে ওই চিরামুড়ি খেয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ে বাসার থেকে, তার বোনের বাসা থেকে। আর বাচ্চাটা অনেকদিন ধরে ফুপির বাসা করছিল আর কি। তো সেই রাস্তা দিয়ে রওনা দিয়ে দেয়। তো মাগরিবের নামাজ পড়েই রওনা দেয়। নামাজ পড়ে রওনা দেওয়ার পথে একটা বাড়ি ক্রস করার পরে তার পা গুলা খুব অবশ্যই আসছে। তার কথা হচ্ছে যে ওই রাস্তাটা তো তার চেনা রাস্তা, এইটা তার বোনের শ্বশুর বাড়ি। বোনের বিয়ে হয়েছে 10-15 বছর, বহুবার আসা হয়েছে, কিন্তু এই 2.5 ঘন্টা 2 ঘন্টা পথ। তার বয়স তখন মানে খুব বেশি হলো 37, বড় জোর হলে। তো এত অল্প বয়সে হাঁটা চলাফেরা করে অভ্যস্ত, কিন্তু এই জায়গায় তার পাটা অসার হয়ে আসার কারণ কি? এরকম হঠাৎ করে পাটা, শীতকাল, বলেছে যে অনেকক্ষণ ধরে হাঁটছি সকালবেলা, ওইটারই মনে হয় কোনো ইফেক্ট পড়লো কিনা। তো রাস্তার মাঝখানে তার খুব পানি পিপাসা লাগে। তো ছেলেও বলে হ্যাঁ আমারও পানি পিপাসা লাগছে আব্বা, আমি পানি নিয়ে আসি, তুমি এখানে বসো। একটা বাড়ি ক্রস করার পর। আচ্ছা। তো সে একটা গাছের নিচে বসে। তো তার হাতে টর্চ লাইট, একটা ব্যাগ, ওই কিছু পিঠা দিয়ে দিয়েছে তার বোন, সেই ব্যাগটা। আর তার ছেলে পানি আনতে যায়। তো রাসেল ভাই প্রায় দীর্ঘ আধা ঘন্টা সে ঘড়ির কাঁটা দেখে যে তখন 7টা 7:30 বাজে, কিন্তু 7টা না, 7:30 পৌনে 8টা বাজে, কিন্তু তখনও মানে ঈশার আজান নেয়। শীতকাল তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয় 5:30টার দিকে, তো ততক্ষণে ঈশার আজান দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো ঈশার আজান দেয় না। তো তিনি বলে যে কোনো আজানও ভেসে আসতেছে না, রাস্তাটা এত অদ্ভুত লাগতেছে। হঠাৎ করে তার ছেলেটা পানি নিয়ে আসে, বলে গেছিল আব্বা আমি পানি নিয়ে আসতেছি। তো পানিটা নিয়ে আসে, রাসেল ভাই যে ডাব, অনেকে ডাব কেটে রাস্তায় ফেলে রাখেন, তো ওই ডাব করা জিনিসটা, ডাবের জিনিসটা আপনার পরিষ্কার করে পানি নিয়ে আসছে। তো বলে যে পানিটা খেলাম, তো উনি বললো যে আমি আমার লাইফে এত মজার পানি কখনো খাইনি, এত টেস্টি পানি আমার, ওনার ভাগ্য হয় নাই কখনো সৌদি আরবের মানে জমজমের পানি খাওয়ার, কিন্তু এই পানিটা এত স্বাদ, মানে মনে হচ্ছে যে কোনো পবিত্র পানি, এটা এত টেস্টি। তো খাওয়ার পরে তার বলে যে আমি ওইটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমি একদম শক্তি পেয়ে উঠলাম, মানে সে খুব চাঙ্গা হয়ে গেল, দেখো এত হাঁটতে হবে। তো রাস্তা সে তার ছেলের হাত ধরে হাঁটা শুরু করলো। রাস্তা দিয়ে ওখানে আরো একটা বাড়ি ক্রস করার পরে তার ছেলের কান্না শুরু হলো।
ছেলে কান্না করে বলছে, আব্বা আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাওয়াও। তো এত তো গ্রামের বাড়ির রাত, রাসেল ভাই তখন ঘড়িতে প্রায় 9টা বাচ্চা অবস্থা, হাঁটার রাস্তা। তো তার কাছে একটু অবাকও লাগতে থাকে যে যেই রাস্তাটা ঘাটের থেকে 2 ঘন্টা লাগে, 5:30 5:45 রওনা দেওয়ার রাস্তা এখন 9টা বেজে গেছে, এখনো পর্যন্ত তিনি ওই বালুর রাস্তাটা দেখতে পাচ্ছে না। তার কাছে খুব অবাক লাগতে থাকে। আর ছেলেটার কান্নাটা এতই অদ্ভুত যে তার ছেলের কান্না তো তার মুখস্থ, এই ছেলেটার কান্নাটা এরকম কেন? কিন্তু তখন সময়টা তারকে খুবই বেশি তাড়া দেয় যে 10টার মধ্যে তো তাকে নৌকার ঘাটে থাকতে হবে, নদীর ওই নৌকার মাঝিগুলো চলে যায়, 10টার পরে থাকে না, তাকে সময়ও তাড়া দিচ্ছে। তো কিছুক্ষণ পর সে ওই বাচ্চাটাকে বকা টকা দিয়ে বলতে থাকে যে এই তুই এখন কাঁদিস না, বাড়িতে যে খাইছে বেশি দূরে নেই, বেশি মানে বেশি দূর না আর কি। তো কিছুক্ষণ পর সে 2টা বাড়ি ক্রস করার পরে দেখে যে বালুর রাস্তাটা চলে এসছে। তো ওখান থেকে 1 কিলোমিটার 1/2 কিলোমিটার দূরে আপনার ঘাট, কিন্তু ওই মুহূর্তে আজানটা ভেসে আসে, ঈশার নামাজের আজান। আপনার কাছে একটু অবাক লাগতে থাকে, এইখানে আবার ঈশার নামাজের ওয়াক্তে এরকম কেন? 9টা বাজে, রাত 9টা, এত দেরিতে তো ঈশার নামাজের ওয়াক্ত হয়, মানে নামাজ আর আজান দেয় শীতের দিন, শীতকালে 7:30টার মধ্যে ঈশার নামাজের আজান দিয়ে দেয়। তার কাছে একটু অবাক লাগতে থাকে। তো দূরের থেকে দেখলো যে ওই মসজিদে খালি গলায় একটা আজান হলো এবং ওই মসজিদ থেকে একটা লোক বের হয়ে আসতেছে, চাঁদের আলো মোটামুটি দেখা যাচ্ছে, আর একটু হালকা টর্চও মেরেছে সে। তো মসজিদের কাছে যেতেই তার বাচ্চারা তার হাতটা ঝাড়া দিয়ে চলে গেল মসজিদের কাছে যাওয়ার পর সাথে সাথে। তো তিনি মনে করলেন ওই বাচ্চাটা তো মাদ্রাসাতেই পড়ে, ওরও তো নামাজ পড়ার অভ্যাস, ও মনে হয় একটু ওয়াশরুমের দিকে গেছে, এখানে এসে উজু করে এসে মসজিদে ঢুকবে। সে কি করলো, উজু করে দেখলো যে তার ছেলে তখনও আসছে না। সে মসজিদে ঢুকলো। তো মসজিদে ঢুকবার সময় মসজিদের যে হুজুরটা তাকে দেখে একটু মুচকি হাসি দিল, সুন্দর হাসি দিল, মানে যে এই মসজিদে মনে হয় তিনি অনেকদিন পরে এই মসজিদে আর কোনো লোকজন আসেন এরকম আর কি। বা ওনার পিছনে একজন লোক, মানে উনাকে একা নামাজ পড়তে হতো, হয়তো একজন লোক পেয়েছে জন্য সে খুশি হয়েছে কিছু একটা। সে মসজিদের ভেতরে ঢোকার পর সে সুন্নতের নামাজ পড়ে। নামাজ পড়ার পরে তিনি বারবার এই চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে তার ছেলেটা কোথায়, কিন্তু তখনও ছেলেটা আসে নাই। তো হুজুর এসে জামাত দাঁড় করিয়ে দেয়, আর মসজিদে কেউ নাই, উনি আর ওনার পেছনে একটা, উনি হুজুরের পেছনে, উনি হুজুর বলে ইকামত দেন, উনি ইকামত দেওয়ার পর নামাজ দাঁড়িয়ে যায়। তো নামাজের মাঝখানে তো উনি হাত বাঁধা অবস্থায় মাথা নিচু করা, তো কিছুটা বুঝতে পারে, ওই কুপি জ্বলছিল মসজিদের ভিতরে, কিছুটা বুঝতে পারে তার পাশ দিয়ে দানব আকৃতির একটা মানুষ মনে হয় দাঁড়িয়ে আছে, তার থেকে অনেক লম্বা দানব আকৃতির একটা মানুষ, কিন্তু আবার একটা বুঝতে পারে কারণ তার পাশেই তো দাঁড়িয়েছে, কাতার ধরার জন্য তার পাশেই দাঁড়িয়েছে। তো নামাজ শেষ হয়, সালাম ফেরানোর সময় দেখে যে তার মতো একটা লোক, মানে তার মতো মানে কি, মানুষ, সাধারণ মানুষ, মানে তিনি যেভাবে বড় ভয় পেয়েছিল নামাজ পড়া অবস্থায় সেরকম না আর কি। কিন্তু তারপরেও তিনি বারবার আশেপাশে ঘুরে ঘুরে তাকাচ্ছে যে তার ছেলেটা কোথায়, ছেলেটাকে খুঁজছে। তো মসজিদের হুজুর লাস্ট মোমেন্ট পর্যন্ত নিয়ে বের হলো। তো মসজিদের হুজুরটা তার সাথে বের হয়, তো জিজ্ঞেস করতে থাকে আমার ছেলেটাকে দেখছেন? তো মসজিদের হুজুর কিছু বলবার আগেই চাপটে পিছন থেকে একটা মানুষ এসে তার পিছন ধরে, পা দিয়ে ধরে, পাটা সহ ধরে আর কি। তখন দেখে যে তার ছেলে জড়িয়ে ধরে আর কি, জড়িয়ে ধরে। তো দেখে যে তার ছেলে চলে আসছে। তো কই ছিলি বাবা, এই বকা টকা দিচ্ছে। হুজুরটা খুব অবাক দৃষ্টিতে তার দিকে তাকায়, সেটা তিনি হুজুরের দিকে তাকানো অবস্থায় দেখে। তো চাঁদের আলো আস্তে করে টর্চ মারি সে মসজিদটা ক্রস করে এক সামনে এগিয়ে যাচ্ছিল। তো হুজুরটা, ভাইজান একটু দাঁড়ান। তো হুজুরটা একটু কাছে যায়, আপনি বলতেছিলেন আপনার ছেলে আসছে আর আপনার সাথে, কিন্তু আমি দূর থেকে আপনাকে আসতে দেখছি, আর এখানে কোনো বাচ্চা ছেলেটা আমি দেখি নাই। আপনার সাথে কোন বাচ্চা ছেলে আসলো? আমি তো দূর থেকে আপনাকে আসতে দেখছিলাম মসজিদে। তো উনি বলে, কি বলেন উল্টাপাল্টা কথাবার্তা, এই যে আমার ছেলে। তো হুজুর বলে যে আপনি কি অসুস্থ আছেন, পানি টানি কিছু খাবেন, দিব? আপনার সাথে তো আমি কাউকে দেখি না। উনি বলে, ধুর মিয়া। উনি খুব রাগ হয়ে নৌকা ধরতে হবে, ঘাটের দিকে রওনা দেয়। তো ওনার কাছে হঠাৎ করে একটা জিনিস ক্লিক করে, ছেলেটার হুজুরটা কথাটা বললো, ছেলেটা হাত ধরে আছে, সে ভাইয়া সারাটা রাস্তা কিন্তু হাত ধরেই ছেলেটাকে নিয়ে আসছে। তাকানোর পরে দেখে যে ছেলেটার পা দুইটা মাটির সাথে লেগে নাই, উল্টা হয়ে আছে পাগুলো, লাগানো অবস্থা না, উল্টা হয়ে আছে পা দুটা। সে একটা ঝাড়া দেয়, হাতটা ঝেড়ে ওই যে পোটলাটা ছিল পিঠার পোটলাটা ফেলে খালি টর্চ লাইটটা নিয়ে উল্টা রাস্তা যেদিক দিয়ে এসছে সেদিক দৌড় তার বোনের বাড়ির দিকে। তো বালুতে তো বেশি দূরে দৌড়ানো যায় না, সে দৌড়াচ্ছে। ওই মুহূর্তে হুজুরটাকে সে আর মানে অন্য কিছু খেয়াল না করে সেই বাড়ির দিকে ব্যাক করছে। রাস্তার পথি মধ্যে ওই বারবার তার সামনে চলে আসছে ছেলেটা, বাবা আমাকে নিয়ে বানা বাসায়, আমার তো ক্ষুধা লাগছে।
আবারও দূরে যাচ্ছে, যখন জঙ্গলের ভিতরে ঢুকে মানে রাস্তার পথে ঢুকে গেল গাছ গাছালির মাঝখানে, তখনও সামনে দিয়ে আসছে, বাবা তুমি আমাকে নিবা না, আমার বাড়িতে আমার তো ক্ষুধা লাগছে। আবার দেখা যায় একটু সামনে গেলে গাছের উপরে, বাবা আমাকে নিবা না, আমার তো ক্ষুধা লাগছে। হঠাৎ করে তিনি টর্চ মেরে সামনে থমকে যায়, একটা ডেড বডি মতো পড়া একটা মানুষ শুয়ে আছে। মানুষটা মরে আছে না যে বেঁচে আছে জীবিত আছে ওইটা ওই মুহূর্তে তার খেয়াল ছিল না। সে কাছে টর্চ মেরে এসে কাছে এসে দেখে যে এটা সেই হুজুরটা যে হুজুরটা তার সাথে একটু আগে দেখা করেছিল মসজিদে, এটা সেই হুজুরটা শুয়ে আছে। এরপরে বলল যে আমার আর তখন কিছু মনে নাই, আমারটা মাথাটা ঘুরছিল, ঘুরতে ঘুরতে আমি মাটিতে পড়ে যাই, আমি ঘুমাই যাই। তো ঘুম ভাঙে বা এই অজ্ঞান যেটা বলে আর কি, ঘুম ভাঙার পর তিনি দেখে যে সেই হুজুরটাই তাকে বাসায় নিয়ে এসছে। সকালবেলা তার বোন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার বাচ্চারা কাঁদছে তার দিকে তাকিয়ে, তার ছেলেটা কান্না করছে। তো সে ঘুম থেকে ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর বলে যে আমি রাত্রেবেলা সারা রাত আমার ছেলেটারে নিয়ে হাঁটলাম, তাহলে এই ছেলেটা কে ছিল, আমার সাথে কি হলো? তখন এই হুজুরটা তার বললো যে আপনি পানিটা খান, নর্মাল হন। তার মাথার উপর কিছু পানি ছেটানোর পর বলে যে আপনি যখন যাচ্ছিলেন আমি সকালবেলায় আপনার সম্বন্ধে বুঝে গেছি, আপনাকে দেখলাম যখন রাস্তায় পড়ে আছেন, আমি রাত্রেবেলা ভোরবেলা ফজরের নামাজের পর আমি তখনই বুঝছি যে আপনি আসলে রাত্রেবেলা বিপদে পড়েছিলেন। আর আপনি যে সারা বলছিলেন যে আপনার ছেলে, আমি আপনার সাথে কোনো মানুষজন দেখি নাই, আপনার সাথে কাউকে দেখি নাই, আপনি একা, আমি একা দেখছি আপনাকে, খালি আপনার হাতটা একটু ডান পাশে ছিল আর কি, ছড়ায় ছিল। তো পরবর্তী সময় সে বলে যে তাহলে কি ঘটেছিল? তো তার ওই বোনের বাসা থেকে সন্ধ্যার সময় বের হওয়ার সময় হয়তো কোনো জিনিস তার উপর আছর করে বা কোনো জিনিস তাকে ভয় দেখাতে চায় বা তার সাথে চলে। এটা আসে হচ্ছে তার বোনের বাসার ঠিক পিছনে 15 কদম পেছনে একটা মন্দির ছিল। ওই মন্দিরটা খুব রিসেন্টলি ওই ঘটনার 2 বছর আগে ভেঙে ফেলা হয়। তো সেখান থেকে কিছু খারাপ জিনিস ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। ওই মুহূর্তে হয়তো বা তাকে স্যুট করেছে বা তার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে তারা, তো যার দরুন তাকে এই ঝামেলায় পড়তে হয়েছে। তো পরবর্তী সময় সে ওই হুজুরের কাছে যে আরো কিছু ইনফরমেশন নেয় ব্যাপারে, ওই হুজুর বলেছে এই বাড়িটা বাধাই করা ছিল না, আর এই মুহূর্তে ওই বাড়িটা বাধাই করা দরকার। তো ওই বাড়ির লোকজন মিলে সবাই কিছু চাঁদা টাদা উঠিয়ে হুজুরকে দিয়ে এই বাড়িটা পরে ব্লক করে ফেলে। আসলে আমি ওই যে জায়গাটার ঘটনা আজকে শেয়ার করব, সেই জায়গায় আমি আগে গিয়েছিলাম, কিন্তু ওই জায়গায় আমি রিকন টাইপের আমি গিয়ে ঘুরে এসেছি রাতে 2টা-3টার দিকে। আমি কিছু সব নর্মাল পাইনি, কিন্তু এটা হয়েছে 2012-তে আমি গিয়েছিলাম। কিন্তু ওই মুহূর্তে ওই লোকটাকে আমি তখন পাইনি, হাফিজ সাহেবকে। ওনাকে পেয়েছি আমি 2017-তে পাওয়ার পরও ওনার সাথে কন্ট্যাক্টে আসতে পারিনি, কিন্তু রিসেন্টলি কন্ট্যাক্টে এসেছি। ওনার 1981 সালে থাকা ঘটনা একটা নিয়ে এসছে উনি, ওনাকে পেয়েছে সেই ঘটনা সহ। বলতে চাচ্ছিলেন না, এটা হচ্ছে উনি তখন ওই গোরস্থানের দারোয়ান ছিলেন। আমি ওখানে গিয়েছিলাম, ওইখানে গোরস্থানের পাশাপাশি পৌর কবরস্থানের পাশে আরেকটা গোরস্থান ছিল। এটা হচ্ছে ওইখানকার জেনারেল মানুষ যারা আগে সুইসাইড করছে, পোস্টমর্টেম শেষ হয়ে যাচ্ছে, কোনো লাশের কোনো ঠিকানা নেই, সেসব লাশগুলো ওখানে দাফন করা হতো, সব কাটাছেঁড়া লাশ। তো এই 2টা কবরস্থানের দায়িত্বে তিনি ছিলেন 1981 সালে। তো তখন তো এত বেয়ারিশ লাশ আসতো না, তো যে কয়টা আসতো সেই কয়টা ওইখানে দাফন করা হতো। কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী এখন সেখানে মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট করে তারপরে দাফন করা হয়। এখন আর ওই গোরস্থানটা নাই যেটা আগে বেওয়ারিশ লাশ দাফন করা হতো। ওকে ওকে, ওইটা তো আমরা যেটা করি সেটা হচ্ছে তাহলে সেই ঘটনাটা এই ঘটনা দিয়ে শুরু করি, এই ঘটনা দিয়ে শুরু করি। ওকে ওকে, ফাইন ফাইন। তো ঘটনায় চলে যাই। যে ওনার নাম হচ্ছে হাফিজ। উনি 81 সালে না, আরো 2 বছর ধরে এখানে ওই দারোয়ানের চাকরি করতেন আর কি। তো জিনিসটা ছিল এরকম যে শিফটিং করে দারোয়ানের চাকরি করতেন তিনি। সকালে কোনো মাসের এক মাস সকালে হতো, আর 1 মাস রাতে হতো। তো রাতে হতো, কিন্তু উনি রাতের বেলা কোনো ধরনের অ্যাবনর্মাল কখনো কিছু ফিল করে নাই, যে 2 বছর তিনি চাকরিরত ছিলেন আর কি। তো তার বাসা ওই গোরস্থান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এখন আমি তো গিয়েছি রাসেলবাড়ি জায়গাটাতে, এখন ওই জায়গাটাতে খুব সুন্দর কলোনি, চারিপাশে পুকুর করে রাস্তা করেছে, খুব সুন্দর। তখন এত কিছু ছিল না, তখন প্রচুর দূর থেকে হেঁটে চলে আসতে হতো। আচ্ছা, 4.5 কিলোমিটার 5 কিলোমিটার। ওই আসার পথে একটা বিডিআর এর একটা ঘাটি ছিল, ওইটা ক্রস করে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতে হতো। আমি জানি যারা ওই এলাকায় আছেন তারা কিছুটা আন্দাজ করতে পারছেন, তাই? আচ্ছা। তো সেই জায়গা থেকে আপনার
যেদিনের ঘটনা সেদিনের মানে যেদিনের ঘটনা ঘটে এই ঘটনাটা একদিনই ঘটে, হয়তো একদিনই সবকিছু তার চিন্তা ভাবনা আলাদা হয়ে যায় গোরস্থান সম্পর্কে। আমরা জানি যে কবরস্থান অনেক সেফেস্ট জায়গা আমাদের এই হরর সেক্টরটাতে, আমি বলতে চাই কবরস্থান অনেক সেফ জায়গা। তো সেই দিনের ঘটনায় তিনি বাসা থেকে প্রতিদিনই খাওয়া নিয়ে আসতেন যেদিন রাতে ডিউটি থাকতো। তো রওনা দিয়ে দিত তো 7টা সাড়ে 7টার দিকে। তো আসার পরে উনি ওনার এই কবরস্থানের সামনে একটা টঙের দোকান ছিল, ওখানে চাটা বিক্রি করতো, চা বানাতো এক লোক, ওইখানকার লিকারের চা ওনার উপর ফেমাস ছিল। তো এসেই উনি এক কাপ চা খেতে খেতেই বসে এই লোকটার সাথে গল্প করছে। তখন রাত 7টা কি সাড়ে 7টা বাজে। তো শীতকাল রাসেল ভাই অনেক, তো শীতটা সন্ধ্যা থেকেই পড়ে যায়। একটা লোক হাত কচলাতে কচলাতে ঘষতে ঘষতে এই দোকানটার সামনে আসে। মাথার হুডটা সরানোর পরে, মাথার কানটুপিটা সরানোর পর তিনি দেখলেন যে দাঁড়িয়ে একজন ভদ্রলোক ওখানে এক কাপ চা চাচ্ছে এবং চা সাথে সাথে বলছে যে আপনারা একটু দোয়া দুরুদ পড়েন, একজন বিজ্ঞ আলেম মারা গেছেন, আপনারা আমার মনে হয় দোয়া দুরুদ পড়লেই ভালো হয়, ওনার লাশ কিছুক্ষণের মধ্যেই এই কবরস্থানে চলে আসবে। ওই মুহূর্তে দোকানে দোকানদার ছিল এবং ওই হাফিজ সাহেব ছিল। তিনি ওই দোকানদারকে বলেন কি কিছু বুঝলেন? ওই লোকটা চলে যাওয়ার পর, ওই লোকটা চা খাওয়ার পর ওখানে আর থাকেনি, চলে যায়, কিছু বুঝলেন? তখন ওই লোক বলে যে আরে অনেক মানুষই তো মারা যায়, বলে গেছে আর কি, থাক, মানুষ মারা গেলে তো আমাদের দায়িত্ব দোয়া দুরুদ পড়া। আসলে যখন আপনি তো সারা রাত দেখবেনই, যখন আসবে আপনি একটু দোয়া কালাম পরে জানাজা পরে কবরটা দিয়ে ফেলে। তো ওই লোকটা নর্মালি ওনার বাঁশি নিয়ে আর টর্চ লাইট, এই টর্চ লাইটটা খুব পাওয়ারফুল, ওনার টর্চ লাইটটা খুবই পাওয়ারফুল, সৌদি আরব থেকে পাঠায় তার ভাই, সৌদি থাকতো তখন। তো তিনি কি করলেন, ওই টর্চ লাইট মারতে মারতে কবরস্থানটা পশ্চিম দিয়ে চলে গেলেন। পশ্চিমে যাওয়ার পরে আবার কবরস্থানের কাছে চলে আসলেন। প্রায় ঘন্টা খানেক পর ওই ঝিঝি পোকার শব্দের সাথে সাথে, আর ওই এলাকায় শিয়াল খুব বেশি, আমি আরেকটা হিন্ট দিয়ে দিলাম এটা কোন এলাকার মানুষ এলাকা হতে পারে, তখন আরো বেশি শিয়াল ছিল। এখন তো এখনো শিয়াল আছে কিন্তু এক্সটিংক্টের পথে, কিন্তু তখন আরো বেশি শিয়াল ছিল। তো ঝিঝি পোকার শব্দের সাথে সাথে অনেকগুলা পায়ের মানে পায়ে হেঁটে আসার শব্দ, মনে হচ্ছে যে পাতার উপর পায়ের পাড়া পড়তে পড়তে অনেকের শব্দ। উনি দেখলেন যে প্রায় 100-200 মানুষ এগিয়ে গিয়ে কবরস্থানের ভেতর ঢুকছে, সবাই কান্না করছে। ওনার কাছে মনে হলো যে হয়তো আসলেই কোনো বিজ্ঞ আলেম মারা গেছে। ওই লোকটা এসে বলে যায় আর এখানে লোকজন কান্না করতেছে। তো ওই লোকগুলা ভিতরে ঢুকছে আর পাশ কাটিয়ে 2টা লোক কবর খুঁড়ে বেরোলো। 2টা লোক কবর খুঁড়ে বেরোলো, তারা খালি গায়ে, তারা মনে হয় অনেকক্ষণ ঘেমেছে। তো কবরস্থানের সামনেই চাপকল আছে, চাপকল দিয়ে ওই লোকগুলা পানি দিয়ে মানে মুখ টুক ধুয়ে আবার কবরস্থানের ভিতরে ঢুকে গেল যারা কবর খুঁড়েছে। আর এখন এই কবরস্থানের ভিতরে ল্যাম্পপোস্ট ছিল আছে, কিন্তু তখন এত ল্যাম্পপোস্ট ছিল না। তো তখন দেখলো যে কয়েকজন হেজাক লাইট নিয়ে আসছে আর 4জন লোক, শুধুমাত্র 4জন লোক একটা লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে ঢুকছে। তার পিছনে আরো কয়েকজন লোক এবং লাশের খাটিয়ার পাশ বরাবর হেঁটে আসছে সেই লোকটা, যে লোকটা চায়ের দোকানে তার সাথে ঘটনা বলেছে। ইন্টারেস্টিং। তো তারা কি করলো, ভিতরে ঢুকে গেল। তো ঘন্টা খানেক পর, কিন্তু তখন পর্যন্ত কোনো ঘন্টা হাফ এন আওয়ার, আধা ঘন্টা পরে তিনি দেখলেন যে এই টঙের দোকানের পাশ বরাবর পশ্চিম দিক থেকে 16-17টা শিয়াল কবরস্থানের দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে। তিনি আর ওইখানে তার দায়িত্ব মোটামুটি চোরের থেকে বেশি দায়িত্ব শিয়াল পাহারা দেওয়া। কারণ তিনি বলে যে আমি আসলে দারোয়ান চোরের, কিন্তু শিয়াল পাহারাই দিতাম বেশি, কারণ পুরো কবরস্থান তো ওই শিয়াল কি করতো, কবর খুঁড়ে লাশটা ছিঁড়ে নিয়ে চলে যেত। তো কি করলো, তিনি তো জানেন ভেতরে একটা লাশ ঢুকেছে, সে কি করলেন, ভেতর থেকে কবরস্থানের গেটটা লাগিয়ে দিলেন যাতে শিয়ালগুলো ভেতরে ঢুকতে না পারে। আর চারিপাশে প্রায় 14 ফিট দেয়াল, তো শিয়াল মাঝে মাঝে মাটি খুঁড়ে নিচ দিয়ে ঢুকে এই পাশে বেরিয়ে যায়, কিন্তু আশা করি ওই মুহূর্তে কবর দেওয়ার পর কোনো ঝামেলা হবে না। তো তিনি ভেতরে ঢোকার পর মানে দরজাটা লাগিয়ে ফিরেই দেখেন যে ভেতরেই অনেকগুলা শিয়াল। এই শিয়ালগুলা ঢুকলো কি করে? আর যে মানুষগুলা 100-200 মানুষ, ভেতরে কোনো মানুষ তেমন একটা মানুষ নাই। ওই 7-8 জন মানুষ যে লাশের পেছনে এসছে তারাই, আর 4-5 জন, মানে টোটাল 12 থেকে 15 জন, কিন্তু তিনি ঢুকতে দেখেছে প্রায় 300 জনের উপরে। কিন্তু কবরস্থানের ভেতরে 12 থেকে 15 জন, হেজাক লাইট চারিপাশে, কবরটার চারিপাশে, আর একটু সাথেই পাকা একটা জায়গা, সেখানে কবরটা মানে লাশটা রাখা, এবং লাশের চারিপাশে মানুষজন লাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, মনে হয় লাশের মাথার যে কাপড়টা সেটা খুলে হয়তো বা সবাই দেখছে শেষ মুহূর্তের দেখাটা। এটা তার কাছে মনে হলো। তো তিনি টর্চ মারতে পারছিলেন না। প্রথমে শিয়ালের চোখের দিকে টর্চ মেরে ফেলে, তো ওইখান থেকে কয়েকটা শিয়াল এমন ভাবে তার দিকে তাকায় তিনি খুব ভয় পেয়ে যান। ওই লাশের চারিপাশ থেকে কে জানি হাত উঠিয়ে বলে এই টর্চ মেরেন না, ওইখান থেকে ওই লোকগুলো থেকে এই টর্চ মেরেন না। টর্চ কিন্তু তাদের মুখে মারা হয়নি, মারা হয়েছে শিয়ালের মুখে, এই টর্চ মেরেন না। তো তিনি খুব দোটানায় পড়ে যান, বাইরেও শিয়াল,
ভেতরেও শিয়াল। তিনি বেরিয়ে গেলে বাইরের গুলা ভেতরে ঢুকে যেতে পারে, আর ভেতরের গুলা তো আধ্যাত্মিক। তিনি বললো যে আমি কি করব, ওখান থেকে একজন লোককে ডাকার খুব ইশারায় চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার ইশারা দেখতে পেল না, কারণ অন্ধকার চারিপাশে অনেকে, ওই জায়গাটাই হাজাক লাইট, ওনার কাছে কোনো ধরনের লাইট বা কিছু নাই, ওনার হাতে খালি টর্চ লাইটটা আছে। উনি যদি টর্চ লাইটটা মেরে কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, হয়তো বিপদ আরো বেশি হবে। তিনি কি করলেন, গুটি গুটি পায়ে আল্লাহ আল্লাহ করে বিসমিল্লাহ করতে করতে ওই জায়গাটায় চলে গেলেন, যে জায়গাটায় লাশের খাটিয়াটা রাখা, লাশটা রাখা, এবং চারিপাশে ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। উনি যেতে যেতেই পেছনে ফিরে দেখে যে মানে শিয়ালের যে কিউরিয়াসিটি, যে শিয়ালগুলা কোথায়, দেখে যে শিয়ালগুলা তখন মাটিতে নেই, সব গাছের উপরে। উনি বললেন যে আমি তো এখন এখান থেকে ভাগবো না অজ্ঞান হয়ে পড়ে যাব, আমাকে তো আল্লাহ অজ্ঞানও করছে না। উনি বলেছেন যে আমি তো অজ্ঞান হয়ে পড়ছি না, আমি অজ্ঞান। খুব অদ্ভুত একটা সিচুয়েশন। উনি একটু সামনে আগায়, যে জটলা পেকেছিল লাশের খাটিয়া বরাবর 15-14 জনের, সে একজনকে জিজ্ঞেস করলো, ভাই, এই বলতে বলতে জিজ্ঞেস করবে শিয়ালের ব্যাপারে, এমন সময় লাশের খাটিয়ার দিকে চোখ পড়ে, এবং চোখ পড়ার পরপরই তার অজ্ঞান হওয়ার মতোই অবস্থা। যে লোকটা বলেছিল যে আমার একটা বিজ্ঞ আলেম মারা গেছে, আপনারা দোয়া করেন, এটা সেই লোকটাই শুয়ে আছে এবং মৃত অবস্থায় শুয়ে আছে, চারিদিকে শাড়ির পাশে কাফনের কাপড় এবং হাসি দিয়ে শুয়ে আছে। আচ্ছা, তো উনি কি করবে বুঝতে পারছিল না, তখন বললো যে ভাই, ভিতরে কিন্তু শিয়াল আছে। একটা লোক বলে, আমি জানি ভিতরে শিয়াল আছে, আপনি চুপচাপ দাঁড়ায় থাকেন এখানে। তো লোকটা কি করলো, ওই জায়গায় দাঁড়ায় থাকলো, দেখলো যে ওই হাসি মুখ অবস্থায় লোকটা যতটুকু হাসি ছিল, মানে মুচকি হাসি, সেটা আরো বড় হয়ে গেছে হাসিটা, যতই কবরের দিকে লাশটা নামানো হচ্ছে, বড় হচ্ছে, মানে আরো প্রসারিত হচ্ছে। কবর দেওয়ার সময় লাশটার মুখটা সবাই ঢেকে রাখে না, আমার কাফনের কাপড়টা আরো যারা আগের দেখা দেখে ফেলে, নামানোর সময় গিটটা পাকিয়ে, এখানে গিটটা কোনোভাবেই লাগানো হচ্ছে না, উপরে গিটটা পাকাই দেওয়া হচ্ছে না। উনি কি করলেন, ওইখানে টর্চটা মানে হাতে যা ছিল ফেলে টর্চটা নিয়ে এখান থেকে এক দৌড় দিলেন। যেই টঙের দোকানে লোকটার চা খেতেন, ওই টঙের দোকানে লোকটা রাতে ঘুমাতো মাঝে মধ্যে। উনি একটা রিস্ক নিলেন যে যা হওয়ার হবে, টঙের দোকানে যেয়ে দেখি, নক করে দেখি, যদি খোলা থাকে নাহলে একদম বাসার দিকেই দৌড় দিব। সামনে আবার বিডিআর গেট আছে 1 কিলোমিটার পর। তিনি দেখলেন যে বাইরে দিয়ে তালা দেওয়া না, তাহলে সম্ভাবনা উনি ভেতরে আছে। প্রায় 2-3 মিনিট ধাক্কাধাক্কি করার পরে লোকটার ঘুম ভাঙে। উনি আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ যে উনি ঘুম ভেঙে উঠেছে। উনি ভেতরের সাথে সাথে তরতর করে ভেতরে ঢুকে যায়, ভেতরে ঢুকে আবার ভেতর থেকে সিটকানি লাগিয়ে দিয়ে ওনাকে ওই দিন রাতে বসে বসে বলে যে এই ঘটনা। ওই লোকটা বলে, ভাই রে, আমি মাঝে মধ্যে এখানে অনেক কিছুই শুনি, অনেক শব্দ শুনি এখানে বসে থাকা অবস্থায়, তো আপনি এখন থাকেন, আপনার রাতে ঘুমাবে না, কারণ এই দোকানের চারিপাশে দেখবেন শিয়াল গুড়গুড় করতেছে। আচ্ছা, তো তাই ঠিক হলো, সারা রাত শিয়াল আশেপাশে ঘুরঘুর করে, আর কোনো শব্দ কবরস্থান থেকে আসে না, আর কোনো কিছু সে কবরস্থান থেকে পায় নাই। পরের দিন সকালবেলা কবরের ভিতরের অবস্থা কি সেটা যায় না, ফজরের আজান দেওয়ার পরপরই সকালে একটু আবছা আলো আসার পরপরই সে তার বাড়িতে চলে যায়। 1 মাস তার কোনো খবর নাই। আসলে তিনি একটু প্রক্সি দিতেন, যেই লোকটা তার এই জায়গায় পৌর কবরস্থানে ছিল, সে একজন গভর্নমেন্টের একদম নিম্ন শ্রেণীর কর্মকর্তা, কি সে দারোয়ান হিসেবে ছিল, তাকে লিজ দিছিল যে তুমি কাজ করো, সে যে বেতন পেত ওখান থেকে কিছু টাকা তাকে দেওয়া হতো আর কি। সে কি করলো যে আর যাবে না, 1 মাস আর কোনো খবর নাই। 1 মাস পরে একদিন একটা জমির ব্যাপারে একটা লোকের কাছে কথা বলতে এসে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার পথে সন্ধ্যার পরে টঙের দোকানে উনি বসেন আর কি। টঙের দোকানে বসার পর ওই লোকের সাথে কথা হয়। লোকের সাথে কথা বলার পরে বলে যে, ভাই আপনি জানেন না কি অবস্থা, আমি রাসেল ভাই একটা ছোট্ট জিনিস মিস করে গেছি, আমি একটু আবার রিমাইন্ড করি। পরের দিন সকালবেলা যখন উনি দোকান থেকে বের হলেন, ওই বাড়িতে যাওয়ার আগে লোকটাকে নিয়ে এসে কবরস্থানের ভেতরে ভাবছিলাম যে কবরস্থানে কি একবার যাবে না, যাওয়া তো উচিত, আমি এটাই ভাবছিলাম। তো কবরস্থানে আমি এটা মিস করে গেছি, মানে যা কিছু হলো এত কিউরিওসিটির পরে একবার মানে অবশ্যই কি হয়েছে সেটাই। তো সকালবেলা উনি যখন ওই ভোরবেলা আবছা আলোতে ওনাকে নিয়ে যায়, ওনাকে ঘুম থেকে উঠিয়ে ওনাকে নিয়ে যায়, তখনও আশেপাশের লোকজন জাগেনি প্রপারলি। যাওয়ার পর উনি দেখেন সেই লাশের খাটিয়া, সেই কবর খোঁড়া, কিন্তু কেউ নাই, লাশটাও নাই, কবরটার ভিতরে কোনো লাশও নাই, আশেপাশে কিচ্ছু নাই, খালি লাশের খাটিয়া, কবরটা খোঁড়া, কাফনের কাপড় পরে আছে। That's it. এইটা দেখে উনি যা দেখেছিলেন পুরো তো ভুল না, কারণ কিছু জিনিস আছে। উনি যে টঙের দোকান, উনি বলেছে যে হয় এটা ওনার চোখের ভুল, কোন লাশ এসেছিল, হয়তো বা লাশটাকে শিয়াল নিয়ে গেছে।
হয়তোবা বাবা রে, হয়তোবা ওখানে কোনো লাশ আসেনি, অথবা লাশ আসার পর কবর হয়ে গেছে কিন্তু লাশের খাটিয়া সহ কাফনের কাপড় পরে আছে, ওটা কেউ নেয়নি। তার মানে এগুলো কোনো সাধারণ শিয়াল না? হয়তো সাধারণ শিয়াল না, কিন্তু ওই এলাকায় শিয়াল আছে, হয়তো বেশের কোন শিয়াল, শিয়ালের বেশ ধরেছে, অথবা কোনো এরকম কিছু হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। কারণ উনি তো চাক্ষুষ কিছু দেখেন, উনি তো ঘুমছিলেন, আর ঘুটঘুটে অন্ধকার রাত্রিদের মানে ঘুম, মানে গভীর রাতের ঘটনা। সেটাই তো টঙের দোকানদার তো কিছু খেয়াল করেন নাই। রাইট। তো উনি চলে যায়, উনি আর 1 মাস আসেন না। পরের দিন উনি বলে যে যখন ওই যে এখন আমি ওই জায়গায় চলে আসি, উনি যখন জমির কাজ শেষ করে কথাবার্তা শেষ করে ওনার দোকানে ঢুকে, তখন এই টঙের দোকানদারকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা ভাইয়া কি অবস্থা, ওইটা কোনো হদিশ পাইছিলেন? বলে মেয়ে আপনি চলে যাওয়ার পরের পরবর্তী দিন পুলিশ এসে একাকার অবস্থা, 1 লাশ নাকি কোন জায়গা থেকে চুরি হয়েছে। ভালো টুইস্ট আছে তো। এই জায়গায় লাশ চুরি হয়েছে, পুলিশ আসে, পুরা ঘেরা অবস্থা। ওই যে জায়গায় লাশ মানে কবর দেওয়ার কথা ছিল, ওই জায়গায় লাশ কবর দিতে আসার পর শিয়াল নাকি লোকজন তাড়া করছে, লোকজন সব চলে গেছে। আর ওই লাশের যে লাশটা কোনো মতো কবর দিয়ে গেছে, সেই লাশ উঠায় একটা কবরস্থানের ভিতরে নিয়ে গেছে। সেই কবরটা দেওয়া হয়েছিল 1904 সালে। আচ্ছা, 1904 সালে সেই কবর দেওয়া হয়েছিল। ওই অনেক পুরাতন কবর, পুরো কবরস্থানের মাঝখানে সেটা পড়ে, ওইটার ভিতরে একটা তরতাজা লাশ পাওয়া যায়। আপনি যেদিন চলে যান তার পরের দিন, পরে এটাকে পোস্টমর্টেম করে পুলিশ কি করছে কাটাছাটা করে পরে এনে এসে আবার এখানে কবর দিয়ে দিচ্ছে। এরপরে হয়তো তার দারোয়ানের চাকরিটা হয়নি, কিন্তু এই ঘটনা তার সারা জীবন রাসেল ভাই মনে থাকবে। এটা হচ্ছে একটা ঘটনা। আমি যে ঘটনাটা আজকে এখন দ্বিতীয়টা শেয়ার করতে যাচ্ছি, সেটি একজন ফার্মাসিস্টের ঘটনা। আচ্ছা, বেশি দিন আজকে থেকে 18 বছর আগে, 2000 সালে। 2000 সাল কথা চিন্তা করতে গেলে 18 বছর, সেটাই 18 বছর আগে। অনেক মনে হয় না, মানে মনে হয় সেদিন, কিন্তু আসলে অনেক আগে। 2000 সালের ঘটনা। তো উনি অফিস করতেন আর কি, তো বাসায় থাকতেন তার বাবা মা এবং তার ছোট ভাইও তখন ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, তো তিনি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতেন। তো পরের দিন তাদের ট্যুর থাকবার কারণে ওই দিন বিকালবেলা একটু খাওয়া দাওয়া, অফিসেই খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়ার পরে তিনি বাসায় আসেন, ফ্রেশ হয়ে যান। ফ্রেশ হয়ে উনি কাউকে কিছু না বলে শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন। খুব সাধারণ জীবন, এর আগে কখনো কিছু হয় নাই, কখনো কিছু ফেস করে নাই। অনেক ঘটনার মধ্যে রুমের মধ্যে নুপুরের শব্দ, এই সেই কাকতালি, অনেক কিছু ঘটে। ওনার সাথে কখনো কিছু হয় নাই, একেবারে রেগুলার লাইফ। নামাজ পড়ে ঘুমায় যায়, নামাজ পড়ে অফিস থেকে এসে নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। আর রুমটা খুব সুন্দর করে ছিমছাম সাজানো, ছোট ফ্যামিলি। তো তার বাবাও চাকরিজীবী, তো ওই দিন সবাই বাসায় ছিল। পরের দিন শুক্রবার এবং অফিসের ট্যুর ছিল, তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার কথা। তো উনি বাসায় এসে এত টায়ার্ড ছিলেন, ওই ট্যুরের ব্যাপারে তার সমস্ত দায়িত্ব ছিল ট্যুরের, তো তুই সবকিছু শেষ করে এসে বাসায় টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর খুব রেগুলার একটা কেস আমাদের সবার জীবনের স্বপ্ন, এই স্বপ্নটাই হয়তোবা তারকে সবচেয়ে বেশি তাড়া করতে থাকে ওই দিন থেকে। আচ্ছা, ওই দিন রাত্রেবেলা তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা এরকম যে ঘুমানোর পর তার কাছে একটা স্বপ্ন আসে যে তিনি তার ড্রেসিং টেবিলের সামনে তার চুল আঁচড়াতে গেছে, এবং চুল আঁচড়াতে যে দেখে তার মাথাটা আয়নাতে দেখা যাচ্ছে না। আচ্ছা, যেই জায়গায় মাথা ছিল সেই জায়গা থেকে অনবরত বুকের উপর দিয়ে রক্ত পড়ে যাচ্ছে। স্বপ্নে দেখছে, স্বপ্নের মধ্যে। আচ্ছা, কিন্তু মানে ঘটনাটা দেখতে পাচ্ছে আয়নায়। হঠাৎ করে ঘুম ভাঙে, চোখ কচলাতে এক দৌড়ে ওয়াশরুমে যে আল্লাহর নাম নিয়ে বারবার সে মুখ ধুয়ে লাইট জ্বালিয়ে আবার রুমের মধ্যে আসে। দুঃস্বপ্নই দেখেছে, কিন্তু আসার পর সবচেয়ে অবাক লাগে হচ্ছে তিনি যে জায়গায় মাথা দিয়েছিলেন সেই জায়গায় রক্তে ভেজা। আচ্ছা, যে জায়গায় মাথা দিয়েছিলেন ওই জায়গায় রক্তে ভেজা। প্রথমে মনে হচ্ছিল রং আসলো কোথা থেকে, উনি হাত দিয়ে নাকের সামনে গন্ধ শুকে দেখে এটা রক্তের গন্ধ। আচ্ছা, সাথে সাথে বাবা মাকে ডাক দেয়, সাথে এবং সারা শরীর চেক করে তার কোনো শরীর কেটেছে কিনা। অদ্ভুত। কিন্তু তো উনি বাবা মা আসে, বাবা মা আসার পরে বাবা মা দেখে যে তার খাটের উপরে রক্ত। তো তিনি কি করলেন, সেখান থেকে ওই মুহূর্তে বাবা মাকে ভয়ে, রাসেল ভাই রুমে আর ঘুমানোর মতো অবস্থা নাই, তো কোনো মতে পরের রাতটা কাটে এবং পরের দিন সকালবেলা
তার বাবারই একজন রেফারেন্সে তিনি একজন লোক নিয়ে আসেন তার বাসায়। হঠাৎ করে এরকম আননোন কোন রিজন ছাড়া হঠাৎ করে এখানে কেন রক্ত আসবে? তার কথা হচ্ছে রক্ত আসার কোনো রিজন নেই, আমার সারা শরীর অক্ষত, রক্ত কোথা থেকে আসবে? আমি স্বপ্নে দেখেছি, সেটা কিভাবে বাস্তবের সাথে মেলে? এটা সম্ভব না। তো একটা লোক আসে, আমি অনেক ঘটনাতে রাসূল বলেছি অনেক বুজুর্গ লোকজন আসে, দাড়িওয়ালা অনেক বিজ্ঞ লোক আসে, কিন্তু যে লোকটা ওনাদের বাসায় সেদিন আসে সেই লোকটা আমার ঘটনার সাথে কোনোদিন ম্যাচ করে নেই। খুব সাদা সিধা একটা লোক দাঁড়িয়ে আছে, মানে পাঞ্জাবি পায়জামা পরা দাঁড়িয়ে আছে। তো লোকটা এসে ডিরেক্ট ঢুকে বলে এই রুমে 3টা জিন ঘুমায়। আচ্ছা, এই রুমে 3টা জিন ঘুমায়, আপনারা একটু এদেরকে সরানো খুব কঠিন। প্রথমে ওনার কথাটা কেউ বিশ্বাস করে না, কি বলতেছে উল্টা পাল্টা ঘটনা শুনলোই না কিছু না, হঠাৎ করে রুমে ঢুকেই বলে এই রুমে 3টা জিন ঘুমায়। বলে যে আপনারা এই রুম থেকে 3টা জিন তাড়াতে পারবেন বলে মনে হয় না, তাদেরকে তাড়ানো অনেক কষ্টসাধ্য। আমি জানি না কি হবে, উনি লোকটা বলছে, কিন্তু তাই এই জিনগুলা, এই 3টা জিনকে তাড়ানো খুব কষ্টকর। তো উনি বলে যে এইটা ওই টাকা খাওয়ার ধান্দা। উনি পরে ওই লোকটা চলে যায় এবং আর এটাও বলে যায় যে আপনি যখন এই জায়গায় ঘুমাবেন না তখন আপনারই বিপদ সবচেয়ে বেশি হবে। দয়া করে চেষ্টা করবেন এই রুমটাতে ঘুমানোর জন্য, যেহেতু আপনার কোনো ক্ষতি হয় নাই, আশা করি আগামীতেও কোনো ক্ষতি হবে না। আচ্ছা, হয়তো আপনি ভয় পেতে পারেন, কিন্তু আশা করি আপনার কোনো ক্ষতি হবে না। তো ওই লোকটা ওই লোকের সাথে মানে যে ভাইয়ের সাথে ঘটনা ঘটছিল, ওই লোকটা তার সাথে কথা বলে বাসার বাইরে চলে যায় এবং তার বাবাকে নিয়ে যায় সাথে। বলে যে শোনেন, ওনাকে 3টা জিন খুব পছন্দ করেন এবং ওই জিনগুলো এই রুম থেকে বেরোতে চাচ্ছে না, বের হবেও না, আপনি যত চেষ্টা করেন। হয়তো আমি চেষ্টা করতে পারবো, কিন্তু আপনি যত চেষ্টা করেন বের হবে না। তো বলে যে আপনার কত টাকা দিতে হবে? বলছে আমাকে কোনো টাকা দিতে হবে না। ওই লোকটা হেঁটে চলে যায়, তার জায়গায় চলে যায়। তো ওই বাবা পরবর্তীতে, বাবারও তেমন একটা পছন্দ হয় না এই লোকটাকে, কি বললো না বললো, সাদা সিধা একটা মানুষ এসে একটা কথা বলে চলে গেল। আর ওই ভাইয়াটা তো এই রুমে আর ঘুমাবে না, সে বলে যে আমার অফিসের পাশে তার ফুপির বাসা, বেটার ওইখান থেকেই চলে যাবো। আর তার ওই পরের দিনের ট্যুরটাকে আসল ভাই ক্যান্সেল হয়ে যায়, সে আর যেতে পারে না ট্যুরে। তো তার ফুপির বাসায় সে চলে যায়। ফুপির বাসায় যাওয়ার পরে ফুপির বাসায় ফুপিরাও জানে যে এই বাসায় ঘটনা এইরকম ঘটে আছে। আচ্ছা, ফুপিরাও তাকে যে বাসায় থাকবে, ফুপিরাও পাচ্ছে ভয়, কি হবে। তো ফুপিরা প্রপারলি পুরো ঘটনাটা জানতো না যে তার সাথে সে যদি ওই রুমে না থাকে তাহলে তার উপর ক্ষতি হতে পারে। ফুপিরা জানে তার সমস্যা হচ্ছে এই বাসাতে। তো ফুপিরা তাকে বলে যে ঠিক আছে তুমি এই রুমে ঘুমাও। সেদিন রাতের ঘটনা, সে কি করলো, ওই রুমের মশারি, আবার মশা প্রচন্ড, মশারি টশারি টানানোর পরে সে কি করলো, ওই জায়গায় শুয়ে পড়লো রাতের বেলা, পরের দিন অফিস ধরবার জন্য। পরের দিন শনিবার অফিস। তো ওই দিন রাতের বেলা খালি শোয়ার পরে তিনি একটা জিনিস শব্দ পান, কটকট করে খাটের চারিপাশে কটকট শব্দ হচ্ছে। মনে হচ্ছে যে ঘুম যখন খাটের মধ্যে ধরে যেরকম শব্দ, কিন্তু ওই রকমই, কিন্তু এটা আরো বেশি করে লাউড। উনি কি করলেন, নামতে যান, নাম থেকে আর পারেন না। দেয়াল কোথা থেকে আসলো? ওই খাটটা এমন যে চারিপাশে খোলা, মানে মাঝখানে, রুমের মাঝখানে খাট। দেয়াল কোথেকে আসে? নামতে পারছে না, দেয়াল মাঝখানে দেয়াল চলে আসছে, নামতে পারছে না। লাইট যে জ্বালাবে, নামতে পারছে না। সে ভাবলো যে হয়তো ভয়ের কিছু ঘটতে পারে, ঘটার আগে লাইট জ্বালায় সারা রাত ঘুমাবো, কোনো টেনশন নাই, অন্ধকার করবো না রুম। কিন্তু লাইটটা যে জ্বালাবে সেটা পারছে না। পরে একটা পর্যায়ে 10-15 মিনিট ট্রাই করার পর তার ফুপিকে ডাকলো যে তুমি ঘরের ভিতরে ঢোকো, আমি তো লাইট জ্বালাতে পারতেছি না। ফুপির মনের মধ্যে খটকা লাগে, কি হইলো আবার রুমের ভিতরে? ফুপি তার ছেলেকে নিয়ে ঘরে ঢোকে, মানে ওনার ফুপা জীবিত নাই আর কি, ফুপি তার ছেলেকে নিয়ে থাকে। ফুপি তার ছেলেকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে লাইট জ্বালায়, দেখে ওনার যে খাটটা যে রুমে থাকার কথা একদম কোনায়, খটটা খাড়া হয়ে দাঁড়ানো, খাড়া অবস্থায়। কখন কে এই খাট সরালো? এত বড় খাট, এই সরানো মুখের কথা না। একজন খাট সরাতে পারে না, 2-3 জন মিনিমাম লাগে। এই খাট কোনায় চলে গেছে। ওই দিন রাতের বেলা তো অবস্থা খুব খারাপ। ওই দিন রাতের বেলা তার বাবা মাকে আবার ডাকা হয়, তখন রাতে 11টা বাজে, 11টা-12টা বাজে ম্যাক্সিমাম। তো তার বাবা মা এসে তাকে ওই দিন রাতের বেলা ওখান থেকে বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসার পরের দিন তার বাবা মার সাথেই ঘুমায়। পরবর্তী দিন তার ভাইয়ের সাথে ঘুমানো শুরু করে এবং ওই দিন সকালবেলা তিনি আর একজন হুজুরের কাছে যান। ওই হুজুর তাকে বলে যে তুমি 3 কুল পড়বা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বার পর সারা শরীর ম্যাসাজ করে ঘুমাবা,
আর এই পানিটা দিলাম, পানিটা প্রতিদিন সন্ধ্যার সময় ছিটালো ঘরের কোনায় কোনায়। ছেটানোর পরে তার ভাইকে নিয়ে তিনি ঘুমাতে লাগলেন। ওই 10টা দিন রাসেল ভাই তার জীবনের সবচেয়ে ভাবনে, ওই ঘটনা ঘটার পর 10 দিন তার জন্য খুব আরামদায়ক ছিল, কিচ্ছু ঘটে নাই, কোনো সমস্যা হয়নি। 10ম দিন, একদম যেদিন 10 দিন, সেদিনের শেষ দিন, সেদিন আবার রবিবার পরে রাতের বেলা তার ভাইকে নিয়ে ঘুমায়। তার ভাইয়ের আবার পরের দিন সকালবেলা ইউনিভার্সিটি আছে, তো তাড়াতাড়ি ঘুমাতে হবে, তার ভাই আগে শুয়ে পড়ে। সে ঘুমাতে 11:30 12টা টেনশনের, প্রতিদিন রাতের বেলা হয়তো ঘুম হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু টেনশনটা থাকছে। তিনি আবারও স্বপ্ন দেখেন রাসেল ভাই। স্বপ্নে এই দেখেন যে তিনি তার ছোট ভাইকে জবাই করছেন এবং নিজে, এবং ওই মুহূর্তে তার ছোট ভাইটা খুব জোরে জোরে হাসছে। আচ্ছা, এটা স্বপ্নের মধ্যে দেখছেন, ভয়ঙ্কর স্বপ্ন। সাথে সাথে ওনার আবার ঘুম ভেঙে যায়। যে আমি স্বপ্ন নর্মালি দেখলে পরের দিনই ভুলে যাই, কিন্তু এই 2টা স্বপ্ন আমি কখনো ভুলতে পারবো না। উনি দেখলেন তার ভাইকে জবাই করে ফেলছে, ও তার ভাই জোরে জোরে হাসছে। ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর দেখে যে ঘুম ভাঙে তার ভাইয়ের চিৎকারে। কি হলো? স্বপ্নের সাথে তার স্বপ্নের মধ্যে চিন্তা হচ্ছিল, আমি আগের বার স্বপ্ন দেখি যে আমার মাথা দেখা যাচ্ছে না, পুরো খাট ভর্তি রক্ত, এখন তোমার ভাই আমার পাশে। স্বপ্ন মানে ঘুমের মধ্যে তার এই চিন্তাটা আসে। সে সাথে সাথে ঘুম থেকে জেগে দেখে তার ভাই চিৎকার করছে জোরে জোরে। তার ভাইয়ের পায়ের তালুর মধ্যে কে জানি কলম ঢুকিয়ে দিয়েছে এবং ওখান থেকে রক্ত বেরোচ্ছে। কলম ঢুকিয়ে দিয়েছে। কলমের পেইনফুল এবং তার রিয়েল লাইফের সাথে স্বপ্নের ম্যাচ করছে। হয়তো ভাইয়ের গলা সে দেখেছে, গলা কাটছে, কিন্তু ভাই চিৎকার করছে, তার ভাইয়ের পায়ের পাতাতে জানি কি জানি জোরে কলম ঢুকে, এই জিনিসটা খুব 30% কলমের ভেতর পায়ের পাতার ভেতর ঢুকে গেছে। তো উনি খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের লোকজন বলে এটা প্রচন্ড ফোর্সফুল ছাড়া এই কলম এখানে ঢুকবার কথা না। কলমের ভেতরের যে নিপ সেটা ভেঙে ভিতরে ঢুকেছিল, ওগুলি বের করে নিয়ে আসছে, সার্জারি করে ছোটখাটো। ওই দিন রাতের বেলা ওই হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি, পরের দিন সকালবেলা সেই লোককে খুঁজে বের করা হলো, সেই লোকে প্রথম দিন সলিউশন দিয়েছিল। কারণ আর যেই সলিউশন দিক না কেন, তার সাথে তার কথাটাই এখন মিথ্যা মনে হচ্ছে না। তাকে নিয়ে আসে এবং খুব খুঁজে নিয়ে আসে, খুঁজতে সারাটা দিন লাগে। এই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, ওই গেছে, এই জায়গায় যাও, ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও, এরকম করে করে অনেক লাস্টে তাকে পায়। কোথায় পায় রাসেল ভাই জানেন? আপনি গেস করতে পারছেন না। তাকে পায় একদম বুড়িগঙ্গা নদীর মাঝখানে একটা নৌকার মধ্যে বসে আছে সে। আমার ধারণা যে আমি শুধু একা না, কেউ গেস করতে পারেননি। বুড়িগঙ্গা নদীর মাঝখানে একা, রাত তখন 10টা বাজে। ওই লোককে পাওয়া গেল। আচ্ছা, ওই লোকটাকে নিয়ে আসলো। ওই লোকটা প্রথমে আসতে যাচ্ছিল, বলছে ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন না, আমি কেন যাবো? খুবই খুবই মানে বলে যে আমি যে আপনার কথা বিশ্বাস করি না, এটা কেন কে বললো? বলে যে আপনাদের পুরা চেহারা বলছে আপনারা আমার কথা বিশ্বাস করেন না। এখন কেন আপনার আমাকে দরকার? আপনার ছেলেকে, ছোট ছেলেকে জবাই করছে এই জন্য স্বপ্নে? উনি কিভাবে জানলো? উনি তো জানেই না ছোট ছেলেকে জবাই করে ফেলছে। স্বপ্নের মধ্যে এরকম কিছু একটা দেখেছে তার ছেলে। সেই লোক তার সাথে রাসেল ভাই অনেক জোরাজুরি করার পর, হাতে পায়ে ধরার পর তার বাসায় আসে। তার বাসায় আসার পর ওই লোক বলে আমি 3 দিন এই বাসায় থাকবো, আমার থাকা খাওয়ার ব্যবস্থা করেন, এবং আমার সাথে একজন হুজুর আসবে, সেই লোক আমার সাথে কোরআন শরীফ পড়তে থাকবে, আর এই রুমের মধ্যে আপনারা কেউ ঢুকবেন না। আমি এটার সলিউশন বের করে নিয়ে আসছি, কিভাবে করব। আর সাথে আমাকে কোনো টাকা পয়সা দিবেন না, দয়া করে গাবতলী থেকে একটা খাসি কিনে নিয়ে আসেন, বাকিটা আমি দেখবো কি হয়। পরবর্তীতে ওই লোক ওই ভাইয়াটাকে বসালো। এখন আমি ভাইয়ার এক্সপিরিয়েন্স ডিরেক্টলি বলছি। ভাইয়াটা বসে এবং পুরা রুম অন্ধকার করবার পর তিনি একটা বাটিতে পানি নিয়েছিলেন এবং আরেকটা আয়নার মধ্যে কিছু তেল নিয়েছিলেন। আচ্ছা, আয়নার তেলটা ঘোরাতে ঘোরাতে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। যে লোকটা যে লোকটা যিনি এসেছিলেন, আর পুরা রুম অন্ধকার। কোরআন শরীফের লোকটা তিনি ওই লোক ভাইয়াটার হাত শক্ত করে ধরে আছেন, কারণ ভয় উনিও পাচ্ছেন। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো উনি একটা সময় জেগে ওঠে, মনে হচ্ছিল যে ওনার ভয়েস শোনা যাচ্ছে, কিন্তু ওনার ভয়েস থেকে যেসব কথা আসছে সেসব কথাগুলো খুব অ্যাবনর্মাল কথাবার্তা, আরবিক কথাবার্তা। ওই হুজুর আবার আরবি সম্বন্ধে জানতো,
এখন ওই যে লোকটা একটু আগে অজ্ঞান হয়ে গেছিল সেই লোকটা হুজুরকে বলছে আরবিতে, তুমি ওকে ট্রান্সলেট করে বাংলায় বলো। আচ্ছা। তো হুজুর বলে যে তোমরা উমরাতে গিয়েছিলা, তোমরা উমরাতে 1997-তে গিয়েছিলা, সেখানে তুমি একটা জায়গায় একা বসেছিলা, সেখান থেকে 3 জন জিন তোমাকে পছন্দ করে চলে আসে। এবং এটা উনি নিজে বের করে ফেললেন? নিজে বের করে ফেলছে। এবং এটা মিলেও গেল? না, উনি বলছে, হ্যাঁ, এবং উনি একজন জিন নিয়ে আসছে তার শরীরে। এটা পরবর্তীতে আমি আগে বলেছিলাম, কিন্তু এটা মিলছে, তার সাথে মিলছে। আচ্ছা, হ্যাঁ, তুমি উমরায় গিয়েছিলা, তুমি উমরা একটা সময় একা বসেছিলা, ওখান থেকে 3টা জিন তোমাকে পছন্দ করে এখানে সাথে সাথে তোমার সাথে চলে আসে। কিন্তু এফেক্ট দেখা যায় 3 বছর পর থেকে। তুমি 2000 সালে এফেক্ট দেখতে পাচ্ছ, তারা তোমার সাথে 3 বছর ধরে রুমের মধ্যে। হয়তো তুমি টের পাও নাই, এখন তুমি টের পাচ্ছ। একটা সলিউশন আছে, তারা একটু খাওয়া দাওয়া চাচ্ছে, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাকে করতে হবে। ওই লোক আরবিতে বলছে। ওই লোক যে নিয়ে আসে সে একজন জিন, এবং সেও পাওয়ারফুল জিন। আচ্ছা। বলছে যে আমি এই 3 জনকে সরাই দিতে পারবো, এবং তোমাকে কষ্ট করে এই 3 জনকে সরানোর জন্য 2টো খাসি আমাকে এখানে দিতে হবে। এই ডেট একটা সুইটেবল ডেট ঠিক করলো, ওই ডেটে অমুক একটা ডেটে তুমি এইখানে এই অবস্থায় এই কোরআন শরীফ চলমান পরন্ত অবস্থায় আমাকে 2টা খাসি দিবা। আচ্ছা। 3 জন তো 2টা খাসিতে ম্যানেজ করা যাবে। এইটা বলার পর ওই যে আমাকে বিদায় করে দাও। বলে যে ওই লোক যে কোরআন শরীফ পড়ছে সে পানি দিলে হবে না, ওইখানে বাড়িটা ওনাকে পানি দিয়ে ছিটাই দিতে হবে। ছিটালো, লাইট জ্বালালো, উনি আবার নর্মাল লোক হয়ে ফেরত আসলো। কি ব্যাপার ভাই, বিশ্বাস হয়েছে? আমার কথা কি বিশ্বাস হইলো? এবার উনি বলতেছে, এবার 2টা খাসি রেডি করেন। আর উনি পরে গোসল করে চলে যায়। উনি গোসল টোসল করেছে, রাতের বেলা 3 দিন থাকেন। 3য় দিন আপনার খাসি নিয়ে, খাসির মাংস, খাসির জবাই করে এবং হালাল উপায়ে খাসির জবাই করে খাসির মাংসগুলা সেদ্ধ করে ওই রুমের মধ্যে বসে। আচ্ছা। উনি বলে যে আমি এতটুকু জানি যে ওই রুমের মধ্যে আমি বসা, রুম লাগানো, কোরআন শরীফ যিনি পড়ছিলেন তিনি বসা, আর যেই লোকটাকে আমি খুঁজে নিয়ে আসছি সেই লোকটা বসা। সেই লোকটা আবারও একই পদ্ধতিতে অজ্ঞান হয়ে যায়। একটা পর্যায়ে কথাবার্তার বাকবিতণ্ডা শোনা যাচ্ছে, কিন্তু আমার সাথে আর কোনো কথা হচ্ছে না। ওই লোকটা আবারও এই কোরআন শরীফের লোকটা ওই লোকটাকে মানে এবার তো হাত মানে অবস্থা হচ্ছে, উনিও ভয় পাচ্ছে যে প্রচন্ড ঝগড়া হচ্ছে এবং রুমের মধ্যে মনে হচ্ছে পর্দা টর্দাকে ছিঁড়ে ফেলছে কিনা। এতটুকু শব্দ পাচ্ছে, আর কিচ্ছু পাচ্ছে না। আর ফ্যানটা মনে হচ্ছে যে এদিক সেদিক করছে ঘুরতে ঘুরতে। একটা পর্যায়ে উনি বলছে যে আমাকে বিদায় করো, যে লোকটার মধ্যে জিন নিয়ে এসছে। পরে উনি পানি ছিটায়, লাইট জ্বালায়। যে পরিমাণ খাসির মাংস ছিল, একটাও খাসির মাংস না, খালি মাথা 2টা ছিল।